শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। বর্তমানে যে বিষয়গুলো রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে তার মধ্যে একটি বিষয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে, বাণিজ্য চুক্তির যে বিষয়। পাশাপাশি আমরা জানি যে গতকালকেই গেরুয়া ঝড়ে তছনছ হয়েছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের যে মসনদ সেটি, এবং সেই ক্ষমতার পালাবদলে বাংলাদেশের কি প্রভাব পড়বে সেগুলো নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা আছে। এবং এই মুহূর্তে আমরা যখন আলাপ করছি তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ একটি প্রতিনিধি দল গণচীনে রয়েছেন। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি চীন ভারত যুক্তরাষ্ট্র সমীকরণে বাংলাদেশ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব আবু রোশদ। স্টুডিওতে আমাদের সাথে এই আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে জনাব রেজাউল কলিম রনি, সম্পাদক জবান, এবং এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটির সদস্য জনাব ইশতিয়াক আকিব। আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। প্রশাসনকে জনমুখী করতে গড়ে তুলতে হবে আমলাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, সরকারি দফতরে সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের আহ্বান। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল বা পর্যালোচনা করবে না সরকার, দেশটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা। কারো সাথে ব্যবসা করতে যুক্তরাষ্ট্রের সম্মতির দরকার নেই। কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের, ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক বৈঠক। সরকারি সংস্থার ধীর গতির দেশে বিনিয়োগে আসার পথে বড় বাধা স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিবেশী সহ বন্ধু দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখার ওপর গুরুত্ব আরোপ। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গে 7 জনের মৃত্যু, ঢাকায় আনা হয়েছে 15 লাখ ডোজ হাম রুবেলার ভ্যাকসিন। আওয়ামী লীগ আমলে 10,000 বৈধ অস্ত্র জমা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তে পুশিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকার তাগিদ। এবং নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে 4 জনের মৃত্যু, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী, তথ্য ভারতীয় সংবাদ মাধ্যমে। দর্শক, আমরা এতক্ষণ দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। আজকের যে আলোচ্য বিষয়, জনাব আবু রোশদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের যে সমীকরণ, এখানে বাংলাদেশের ভূমিকা এবং বাংলাদেশকে আসলে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, কি ভূমিকা থাকবে বাংলাদেশের, কোন কোন পথে এগুতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। কিন্তু তার আগে আরেকটি বিষয় একটু বলবেন যে আমাদের দেশের কিছু সেন্টিমেন্ট আছে, এটিকে আসলে সস্তা সেন্টিমেন্ট বলা যায় কিনা সেটিও একটু বিবেচনা করবেন। যে ভারত বিরোধিতা যেমন রয়েছে পশ্চিমবঙ্গে, এই যে দীর্ঘদিনের ক্ষমতার পালাবদল হলো, তাতে করে আমাদের এখানকার প্রভাব কি সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র চীনের বিষয়টি তো রয়েছেই, যদি পশ্চিমবঙ্গের বিষয়টি দিয়েই আপনি শুরু করেন। পশ্চিমবঙ্গের বিষয়টি তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের বিষয়টিও তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচনের আগে, বিশেষ করে 24-এর যে জুলাই আন্দোলন হয়েছিল, তারপর থেকে আপনারা লক্ষ্য করেছেন যে ভারতীয় মিডিয়া পশ্চিমবঙ্গের এই শুভেন্দু অধিকারী বিজেপির, এমনকি তাদের কেন্দ্রীয় আপনার যে সরকার, তাদের বিভিন্ন নেতারা বাংলাদেশ বিরোধী চরম অবস্থান একটা নিয়েছিলেন। তারা বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশের লুটপাটকারী, দুর্নীতিপরায়ণ শাসকদের বিরুদ্ধে, তাদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে পক্ষে আপনার প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন, যেখানে পৃথিবীর সকল দেশ তাদের সমালোচনা করেছেন। তো একই সাথে দেখা যায় যে আমাদের দেশেও আপনার একটি গোষ্ঠী তারপরে জেগে উঠলো হঠাৎ করে, যে আপনার অতিরিক্ত ভারত বিরোধিতা শুরু হলো, বিভিন্ন হাইপ তোলা শুরু হলো। যেমন কয়েকটি মহল থেকে এমনভাবে বলা হলো যে ভারতের উত্তর পূর্ব ভারত দখল করে নিবে, শিলিগুড়ি করিডোর দখল করে নিবে। তো এর জন্য দেখা যায় যে দুটো এই পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের প্রতিবেশী রাজ্য মানে ভারতের, তো এগুলোর প্রভাব সেখানে বেশি পড়ে, আবার সেখান থেকে আমাদের মধ্যেও পড়ে। তো ওরা এখন আমাদের কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশে এই আপনার গত 24 সালের 5 আগস্টের পর
যে অতিরিক্ত ভারত বিরোধিতা দেখানো হয়েছে, বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে নাকি পশ্চিমবঙ্গে আপনার এই হিন্দুত্ববাদী বিজেপির শক্তিশালী হয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ একটা ছোট দেশ, ভারতের সীমানা 3 দিকে। বাংলাদেশ হচ্ছে একটা খরগোশের মতো, আর ভারত হচ্ছে একটা হাতির মতো। তো এত ছোট একটা দেশ, এখান থেকে কি হুমকি ধামকি বিচ্ছিন্ন গোষ্ঠী দিল তাতে তো কিছু যায় আসে না। এখানে তো বিএনপি কাউকে হুমকি দেয়নি, জামাত ইসলামীও কাউকে হুমকি দেয়নি দলীয়ভাবে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও দেয়নি, কমিউনিস্ট পার্টিও দেয়নি। তো তাহলে যারা দিয়েছে এগুলো তো বিচ্ছিন্ন শক্তি। কিন্তু ভারত থেকে যারা আমাদের ব্যাপারে হুমকি ধামকিগুলো দিয়েছিল, এমনকি বলা হয়েছিল যে বাংলাদেশকে নাকি তারা একদিনে দখল করে নিতে পারবে, 24 ঘন্টায় দখল করে নিতে পারবে। আপনি চিন্তা করেন, সেগুলো কিন্তু দিয়েছে তাদের দায়িত্বশীল নেতারা, বিজেপির নেতারা। তাদের এমনকি মেইন স্ট্রিমের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে যা তা বলেছে। তো এইখানে হচ্ছে পার্থক্যটা। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হয়। কেন? যে আমরা তো ওই পাশেও বাঙালি, আমরা এই পাশেও বাঙালি। ওরাও বাংলা ভাষায় কথা বলে, আমরা বাংলা ভাষায় কথা বলি। এখন দেখেন, দুই দেশের এই যে বাঙালি আছে, কিন্তু বাঙালিদের একটাই মাত্র দেশ আছে পৃথিবীতে, সেটা হচ্ছে বাংলাদেশ। এবং ওখানে যে বাঙালি যারা আছে তারা কিন্তু নিজেদেরকে প্রথমে বাঙালি পরিচয় দিতে পারে না, তাদের পরিচয় দিতে হয় ভারতীয় হিসাবে, তাই না? কিন্তু এই দুদেশের যে বাঙালি, এই বাঙালির মধ্যে 55% মতো হচ্ছে মুসলমান, দুই দেশ মিলে। বাকি 45% হচ্ছে হিন্দু বা অন্য ধর্মাবলম্বী। তার মানে এটা কি, যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ মানে পুরো বাঙালির মধ্যে। তো এইটাও আর একটা বিষয় যে আমাদেরকে মানে সতর্ক হওয়ার। এখন এই যে পশ্চিমবঙ্গ, তারা আমাদের দেশে হয়তো আপনি লক্ষ্য করেছেন, সাংবাদিকতা করতে গিয়ে আমিও লক্ষ্য করেছি, যে সব সময় আমাদের দেশের এক শ্রেণীর লোকজন, বুদ্ধিজীবীরা বলেন, সাংবাদিকদের মধ্যেও আছে, আমাদের সাহিত্যিকরা, রাজনীতিকরা, একটা গোষ্ঠী, তারা সব সময় বলে এসছে যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে বিভিন্ন বিষয়, সেগুলো আমাদের থেকে অনেক উন্নত, অনেক পলিশড, এ ধরনের কথাবার্তা বলে এসছে। তারা অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ। আমাদেরকে তো কথায় কথায় আমাদের মুসলমান একটা মেয়ে মাথায় হিজাব পরলে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার একটা টেন্ডেন্সি ছিল, কিন্তু একজন মানে হিন্দু ধর্মের একজন মেয়ে যদি মাথায় সিঁদুর দেয়, সেটা নিয়ে কেউ কিছু বলছিল না। আমাদের দেশে এরকম একটা ব্যাপার চলে এসেছিল। তো সেগুলোকে আমি সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকেই দেখি। কিন্তু সেগুলোকে যখন প্রগতিশীলতা বা ধর্মনিরপেক্ষতা বলা হতো, তখন কিন্তু আমাদের অনেকে হাততালি বাজাতো। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যে পশ্চিমবঙ্গে তো বাঙালির সংখ্যা কম, আমাদের বেশি, তাই না? কিন্তু আমাদের সংস্কৃতি কিন্তু পশ্চিমবঙ্গে, বা আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নাটক কিন্তু পশ্চিমবঙ্গে চলে না, তারা চালায় না। আমাদের কোনো টিভি চ্যানেল চলে না। কিন্তু পশ্চিমবঙ্গের সকল সাহিত্যিক, বুদ্ধিজীবীদের কথা বলেন, বড় বড় ঔপন্যাসিকের কথা বলেন, আমাদের সবার মুখস্থ, নাম বলতে পারবে। কোন গায়ক গায়িকা কি গান গাচ্ছে সেগুলো আমরা বাজাই। কিন্তু আমাদের ধরেন আমাদের বিভিন্ন গায়িকা, কনক চাপার কথাই ধরেন, সুবীর নন্দীর কথা ধরেন, কারো গান কিন্তু পশ্চিমবঙ্গে বাজে না। তারা কিন্তু আমাদের এইগুলো ওখানে বাজায় না। আমাদের এগুলো আমরা যেভাবে কিনি বা বাজাই, ওরা কিন্তু বাজায় না। তো এই পার্থক্যগুলো কিন্তু আমরা এড়িয়ে গেছি আগে। এবারে সেটা স্পষ্ট হয়েছে যে ওরা বাঙালি হলেও ওরা কিন্তু আমাদেরকে ওরকমভাবে কাউন্ট করে না, আমাদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখে। আপনি শুভেন্দু অধিকারী, যিনি জিতলেন আর কি, যার মুখ্যমন্ত্রী হওয়ার কথা, এই 80 বছর ধরে ভারত একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা চালিয়ে আসছে। আমি সেটাকে সবসময় স্বাগত জানাই। এবং ভারতে কিন্তু মুসলমানের সংখ্যা প্রায় 22 থেকে 25 কোটি, মানে ওরা বলে 22 কোটি, এটা আসলে 25 কোটির মতো হয়তো। একটা বিশাল মুসলিম জনগোষ্ঠী আছে, যেটা বাংলাদেশের থেকেও বেশি, এমনকি হয়তো পাকিস্তানের চেয়েও বেশি হতে পারে। তাহলে তারা এতদিন ধরে একটা মানে সিস্টেম চালিয়ে এসছে। তো এই 80 বছর পরে কি হলো? সেখানে দেখেন সব জায়গাতে উগ্রবাদীরা আসছে। আপনি এরা যে আমাদেরকে বলে, আপনি পাকিস্তানের কথা ধরেন, বাংলাদেশের কথা ধরেন, নেপাল, শ্রীলঙ্কা, আপনি কোনো দেশে কি কোনো ধর্মীয় মানে আপনার রাজনৈতিক দল ক্ষমতায় এসছে? পাকিস্তানে যে গত নির্বাচন হয়েছে 24 সালে, সেই নির্বাচনে জামাতে ইসলামী পাকিস্তানে একটা আসন পায়নি। সমগ্র পাকিস্তানের এই কোটি কোটি ভোটারের মধ্যে তারা মাত্র ভোট পেয়েছে 13 লাখ। আর বাংলাদেশে তো ধরেন এবার এসছে, তাও তো তারা ক্ষমতায় আসতে পারেনি। ফলাফল অনেক ভালো, আসতে পারেনি। আচ্ছা, নেপাল হচ্ছে আপনার পৃথিবীর স্বীকৃত একমাত্র হিন্দু রাষ্ট্র, কিন্তু আপনার নেপাল কি কখনো উগ্রবাদ কোনো কিছু দেখেছেন নেপালের মধ্যে? নেপালেও তো একটা আন্দোলন হয়েছে। তারা তো বাংলাদেশের ব্যাপারেও কোনো বিরূপ মন্তব্য করে না, পাকিস্তানের ব্যাপারেও করে না, তারা তাদের মতো করে আছে। তারা কিন্তু একদম প্রকৃত হিন্দু। আমাদের সাথে তো তাদের কোনো বিরোধ নেই। নেপাল দেখেন কখনো কিন্তু হিন্দুত্ববাদের দিকে বা ধর্মীয় উগ্রবাদের দিকে যায়নি। তারা একটা আধুনিক সমাজ ব্যবস্থাই মোটামুটি চালিয়ে আসছে, এই একটু এদিক ওদিক করে।
তাহলে পশ্চিমবঙ্গের এটা বাংলাদেশে অবশ্যই প্রভাব ফেলবে। প্রভাব ফেলবে, দেখেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছেন যে এটার জন্য যদি বাংলাদেশি হিসাবে কাউকে মুসলমানকে পুশিন করার চেষ্টা করে, স্বরাষ্ট্রমন্ত্রী না এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, খলিল সাহেব বলেছেন মানে গতকাল। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বিজেপিকে উনি সতর্ক বলেছেন, এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাহলে বাংলাদেশ কিন্তু বসে থাকবে না, বাংলাদেশ ব্যবস্থা নেবে। আপনাদের যদি স্মরণ থাকে 1994 সালে 95 সালে এরকম ব্যাপকভাবে এই বাংলাদেশি বলে আখ্যা দিয়ে আপনার ভারত থেকে অনেক মুসলমানকে আমাদের সীমানায় জড়ো করা হয়েছিল, পুশিন করা হয়েছিল। তখন আমাদের বিডিআর ছিল, আমাদের সরকারকে এই বিডিআরকে সাথে নিয়ে এগুলোকে মোকাবেলা করতে হয়েছে। তো এগুলো আমাদের উপরে চাপ দেয়। তারা কি জন্য চাপ দেয়? মুসলমান বলে চাপ দেয়। তাদের তো নীতিমালাই আছে যে তাদের দেশে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে কেউ আপনার অ্যাসাইলাম সিক করতে পারবে, কিন্তু তাদেরকে মুসলমান হওয়া যাবে না। এটা কি ধরনের সাম্প্রদায়িকতা আপনি বলেন? আপনি যদি এই যেমন ধরেন আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জার্মানি, মানে যে কোনো দেশের কথাই বলেন, যে তারা যে কোনো দেশের নির্যাতিত নাগরিককে আশ্রয় দেয়, অ্যাসাইলাম দেয়, তারা কিন্তু ধর্মবর্ণ দেখে দেয় না। আপনি বাংলাদেশের বহু মানুষ এখন যে মানে বিগত সময়ে যারা শাসন করেছে সেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তো সেখানে আছে, তারা কি আজ রাজনৈতিক আশ্রয় আছে না? তারা আছে, কিন্তু এখানে আবার তারা বলবে না যে এরা মুসলমান, কেননা আওয়ামী লীগ তো তাদের বিশেষ সম্পর্ক বাংলাদেশের সাথে সম্পর্কটা মুসলমান না, না তারা তো ধর্মগতভাবে মুসলমান বেশিরভাগ, কিন্তু ওই পরিচয়টা তাদের কাছে মুখ্য হবে না। সেটা হতে না পারে, তাদের তো পাসপোর্টের নামটা ওটাই লেখা হয় বা তারা তো তাই লেখেন। আমরা সেই বিতর্কে যাচ্ছি না, যাচ্ছি যে দেখেন তারা যে আশ্রয় তাদেরকে দিচ্ছেন। আপনার একটা দেশে, আমাদের দেশে এত বড় বড় ঘটনা তারা ঘটিয়েছেন, গণহত্যা চালিয়েছেন, দুর্নীতিগুলো তো আগেই বললাম। তারা কিভাবে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে আশ্রয় দিতে পারে? আপনার যদি খেয়াল থেকে কয়দিন আগেও শেখ হাসিনা কাতারে আশ্রয় চেয়েছিলেন বা যেতে চেয়েছেন, কাতার কিন্তু না করে দিয়েছে। এর আগে রাশিয়াও তাকে না করেছে। তাহলে এরা যে দিচ্ছে, এরা যে এরকমভাবে একচেটিয়াভাবে এ ধরনের কাজ করে, এতে কি হয়? আমি বলবো যে বাংলাদেশে যে ভারত বিরোধিতা আছে, এই যে উগ্র কিছু ভারত বিরোধিতা আমাদের দেশেও আছে, মানে যেটা অযাচিত, সেই ভারত বিরোধিতাকে উস্কে দেয় কি? ভারতের আচরণই ভারত বিরোধিতাকে উস্কে দেয়। হ্যাঁ, ভারত যদি একটা বড় দেশ হিসাবে এ ধরনের আচরণ না করতো তাহলে কিন্তু এটা হতো না। আমরা কি চাই একটা ছোট রাষ্ট্র হিসেবে? আমরা হচ্ছে ছোট ভাই, আর ভারত হচ্ছে বড় ভাই। আমরা ভারত অধিকারীও সে কথা বলে না, ওরা বলে দাদা, আমরা দাদাগিরি করে, আমরা দাদাগিরি চাই না। আমরা চাই বড় ভাইয়ের স্নেহটা বাংলাদেশের উপরে থাকুক। কিন্তু আপনি যদি বলেন, শুভেন্দু যেরকম বলেছে যে আপনার বিজেপিকে সব ভোট দিয়েছে হিন্দুরা আর তৃণমূলকে ভোট দিয়েছে মুসলমানরা, তাহলে তো আপনি সাম্প্রদায়িকতা করলেন। আপনি বাংলাদেশের সাম্প্রদায়িকতা খুঁজছেন একটা ছোট দেশে, যে দেশের মানুষ এটাকে, এই দেশের সরকার তো এগুলোকে প্রতিরোধ করে, দেশের বড় দলগুলো তো এটাকে নিন্দা করে, প্রতিরোধ করে। আমাদের একটা বড় দল নাই, আমাদের স্বীকৃত বড় দল নাই এখন বর্তমানে বাংলাদেশে, যে তারা কখনো সাম্প্রদায়িকতাকে সরাসরি আপনার তাদের বেজ হিসাবে গণ্য করে, কিন্তু তারা তো করছে। তাহলে এই 21 শতকের যুগে এসে তারা যদি এরকম করে, তাহলে আমরা যাব কোথায়? আমাদেরকে তো প্রতিবেশীর সাথেই থাকতে হবে, আমাদের মিলেমিশে থাকতে হবে। আমরা একটু শুনে আসি, আমাদের সাথে রয়েছেন জনাব ইশতিয়াক আকিব। জি, শুনতে পাচ্ছি। জি, প্রথমত যে আলাপটি হচ্ছিল পশ্চিমবঙ্গের যে ক্ষমতার পালাবদল, সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রভাবটি কি পড়বে, রাজনৈতিক মহলে সে নিয়ে আলোচনা হচ্ছে, সেটি বলবেন। আর একটি বিষয়ে যেটি অনুষ্ঠানের শুরুতে আমি কিছুটা বলবার চেষ্টা করেছিলাম, যে আমাদের এখানে মানে বাংলাদেশে বিরোধী দলে যারাই থাকে তারা সরকারি দলকে ভারতের পক্ষে অবস্থান নেয়ার জন্য নানা রকম ভারতের পক্ষপাত দুষ্ট হয়, এরকম দোষে দুষ্ট করা হয়। এবং ইদানিংকালে দেখা যাচ্ছে এই যে রাষ্ট্র ক্ষমতায় 2 মাস ধরে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরকেও ভারতের সাথে যুক্ত করে যে তারা ভারতের পক্ষে বা ভারতের সাথে যে ধরনের আখ্যা দেয়া হতো ইতোপূর্বে আওয়ামী লীগকে, সে ধরনের একটা ট্যাগ লাগানোও হচ্ছে। এরও কি আসলে বাস্তব বা যৌক্তিক কারণ আছে কিনা, বা কি কারণে এরকম হয় আপনি একটু বলবেন? আপনার প্রথম যে প্রশ্নটা, যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার ফলে যে এখন বাংলাদেশের উপর কি প্রভাব ফেলবে, এক্ষেত্রে আমার সমালোচক যে কথাগুলো বলেন আমি অনেকাংশেই তার সাথে একমত। আপনি বিশেষ করে এই পয়েন্টটা, যে আপনি কিন্তু বাংলাদেশে কখনো কোনো দলকে, ইসলামী দলও বলেন, কোনো ইসলামী দলকে কখনো এরকম সাম্প্রদায়িক একটা অবস্থান নিতে দেখবেন না, যেটা হচ্ছে এখন আমরা বিজেপির মধ্যে দেখতে পাচ্ছি। আমার কোনো এবং কখনোই আমার মনে হয় না কোনো দলের কোনো নেতা এরকম কোনো সাম্প্রদায়িক অবস্থান নিয়েছেন। এবং উনি আরো যেটা বললেন যে পশ্চিমবঙ্গের কালচার বা পশ্চিমবঙ্গের বা ভারতীয় অসাম্প্রদায়িকতাকে যেমন একটা বড় করে দেখার একটা প্রবণতা ঢাকা কেন্দ্রিক তথাকথিত বুদ্ধিজীবী মহলে ছিল, সেটা কিন্তু একদমই এখন
সুস্পষ্টভাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে পুরো একটা একটা ভেলকি, আর কিছুই নয়। এখন এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের যে মূল নেগোসিয়েশন সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার লেভেলেই হয়। আপনি যে বর্ডার পুশিং এর কথা বলেন, এখানেও কিন্তু আসলে সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের মাধ্যমেই হয়। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে সরকার, তার খুব একটা হচ্ছে ভূমিকা আছে তেমন না। আমাদের যে বর্ডার ক্রসিং বলেন বা হচ্ছে বর্ডারে যে হত্যার কাণ্ডের ব্যাপারটা, সবটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে নেগোসিয়েশন। আমরা পশ্চিমবঙ্গের সরকারের ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার একটা বড় ভূমিকার, এটা আমরা একটা বা দুইটা বড় উদাহরণ দেখি। যেমন তিস্তার তিস্তা পানিবন্টন চুক্তির সময়ে আপনার মনে থাকবে যে মমতা কিন্তু সেই চুক্তিটা বিরোধিতা। হচ্ছে ভেস্তে দিয়েছিল। এরকম এখন যেহেতু এখন দুইটাই একই সরকার, মানে বিজেপি কেন্দ্রে আবার বিজেপিও হচ্ছে এখন পশ্চিমবঙ্গে, তো পশ্চিমবঙ্গে এরকম চুক্তির ক্ষেত্রে সেরকমটা হয়তো হওয়ার সম্ভাবনা নেই। তা আমার এই জন্য মনে হয় না যে এতে খুব একটা পলিসিগত চেঞ্জ হবে। বা ধরেন বিজেপি যদি, কেন্দ্রীয় বিজেপি সরকার যদি বাংলাদেশের সাথে কোনো নেগোসিয়েশনে যদি বিরূপ মনোভাব দিত, সেক্ষেত্রে যে মমতা ব্যানার্জি থাকলেও যে খুব একটা পরিবর্তন করতে পারতো তেমনটা বিষয়টা তেমন আসলে না। মনে হয় না। মমতা ব্যানার্জি যে খুব বাংলাদেশপন্থী এমনটাও কিন্তু আসলে আমরা কখনোই দেখিনি। কিন্তু এখানে যেটা আপনার আশঙ্কাজনক বিষয় হবে, জি। যেটা এই নির্বাচনের আগেও কিন্তু প্রায় এক 1 কোটির মতন ভোটারকে, যাদের অধিকাংশ হচ্ছে 91 লাখ। জি, প্রায় 1 কোটির মতো, 91 লাখ ভোটারের জি। মতো, তাদের মধ্যে সম্ভবত 60 থেকে 70% ছিল মুসলমান। তাদেরকে ভোটার তালিকা থেকে হুট করে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো এদের যখন ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, এর পরের প্রশ্ন আসে তাহলে তাদের স্ট্যাটাসটা কি? তার মানে তাদেরকে আসলে নাগরিক গণ্য করা হচ্ছে না, তারপর তাদের কই নিয়ে যাওয়া হবে? এইটা কিন্তু আমাদের এমপি আক্তার হোসেন তিনি কিন্তু সংসদে এই কথা তুলেছেন যে আমরা এই একটা শঙ্কার মধ্যে এখন থাকতে পারি, এবং এই ক্ষেত্রে এখন বিজেপি সরকার থাকে, তারা এখানে কোঅর্ডিনেট করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আসলে চাই যে বাংলাদেশ সরকার দ্রুত এই ব্যাপারটার যে কূটনৈতিক যে তাদের পদক্ষেপ নেওয়ার কথা, এবং এটা দিবে এবং বর্ডারে হচ্ছে সিকিউরিটি বাড়াবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বিশেষ করে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে আহ, আহ, কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবং হচ্ছে সীমান্ত বাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রচুর ড্রোন সার্ভেলেন্স কিন্তু বাড়ানো হয়েছে। এটা কিন্তু খুবই একটা বিপজ্জনক আমাদের জন্য। সেটা আমরা কাউন্টার মেজার কি নিচ্ছি, এটা হচ্ছে আমাদের সরকারকে পরিষ্কার করতে হবে। আমাদের বর্ডার গার্ড তারা হচ্ছে সেই কাউন্টার মেজার করার মতন সক্ষম কিনা প্রযুক্তিগত এবং ট্রেনিংগত ভাবে, এই ব্যাপারটিও মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় যে প্রশ্ন করলেন যে আমাদের বাংলাদেশ সবসময় মোটামুটি অপোজিশন সরকারকে ভারতপন্থী বলে একটা ব্লেম দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় যে এটা অনেক অংশেই হচ্ছে আম, কিছুটা, এটার মধ্যে কিছু সত্যতাও থাকে, আবার কিছুটা বিরোধিতার রাজনৈতিক খাতিরে রেটরিকও বিরোধিতা। বলতে পারেন। অনেকটা হচ্ছে রেটরিকও বলতে পারেন যে আপনার জি। পলিটিক্যাল একটা রেটরিক। কিন্তু আমাদের যেখানে আসলে ফোকাসটা করতে হবে যে কাউকে ঢালাওভাবে ভারতপন্থী বলার আগে আমাদের দেখতে হবে যে তার অ্যাকশন গুলো কি, তারা হচ্ছে ভারতের সাথে অ্যাকশন কি করতেছে। যেমন ধরেন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আপনি যদি জি। বিএনপি সরকারের ইশতেহার দেখেন, সে কিন্তু ভারত প্রশ্নে খুব কোনো স্পষ্ট কথা নেই যে ভারতের সাথে আমাদের বিএনপি সরকারের পলিসি কি হবে, তারা কিন্তু কোনো স্পষ্ট তেমন কোনো কথা বলেনি। তারা তারা হচ্ছে 31 দফায় বলেছে যে বিদ্যমান সকল সমস্যা সমাধান করা হবে, কিন্তু বিদ্যমান সমস্যাগুলো কি, তাদের প্রায়োরিটি সমস্যাগুলো কি, এই ব্যাপারে কিন্তু আমরা তেমন খোলাসা করে কোনো বক্তব্য পাইনি। তারপর বিএনপি সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, জি। তিনি কিন্তু বিএনপির দলীয় কেউ না। তিনি কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে রয়ে গেছেন, তিনি কিন্তু বিএনপির দলীয় কোনো না। সুতরাং সেই পররাষ্ট্রমন্ত্রী কি এখন বিএনপির পররাষ্ট্রনীতিকে অ্যাডপ্ট করেছেন, নাকি বিএনপি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি অ্যাডপ্ট করেছে, এটাও কিন্তু আমরা ঠিক ক্লিয়ার না। তো এই ক্ষেত্রে হচ্ছে সরকারের আরো ট্রান্সপারেন্সির সুযোগ আছে বলে আমি মনে করি। জনাব আবু রুশদ, আপনি কি সেই বিষয়টা একটু বলবেন কিনা, যে সার্ভিলেন্সের কথা বলা হলো এবং প্রযুক্তিগত সেই সক্ষমতা বর্ডার গার্ড বাংলাদেশের আছে কিনা, বা যেই সব ড্রোনের কথা বলা হলো যে বর্ডারের যেগুলো নিয়োজিত করা হয়, সেই বিষয়গুলো সম্পর্কে একটু বলবেন। আমাদের হয়তো অত বেশি সক্ষমতা নেই, তবে এনার কথার প্রেক্ষিতে আমি বলি যে বিএনপি সরকারকে যে এই যে বলা হয় যে ভারতপন্থী, বিএনপি সরকার এসে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো মানে তাদের ইশতেহারে ভারতের ব্যাপারে কোনো কথা ছিল না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী রাজনীতি কে শুরু করেছে? 1975 সালের পরে এটা বিএনপি শুরু করেছে। আচ্ছা, এখন
বিএনপি কি বলে কয়ে করবে যে আমি উত্তর পূর্ব ভারত দখল করবে? এ ধরনের বাচ্চা ছেলেপেলের মতো কথা বা হাইপ তো বিএনপি করতে পারে না, জামাত ইসলামীও করতে পারে না। বিএনপি কি বলবে যে আমি শিলিগুড়ি দখল করে নিব? বিএনপি কি বলবে যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? এরকম তো বলা সম্ভব না। আপনি প্রতিবেশীর সাথে সম্পর্ক আপনাকে রাখতে হবে, এটা আপনি ছাড়তে পারবেন না। এটা আপনাকে যেভাবে হোক রাখতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনার দেশের স্বার্থটা কোন জায়গায় ব্যাহত না হয়। যেমন একটা কথা উনি বলছিলেন যে না, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, ইয়েতে মানে পশ্চিমবঙ্গের জয়টা বিজেপির, তো এটা বা বাংলাদেশের প্রবলেম। বাংলাদেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রভাব, বাংলাদেশের বাঙালিত্ব যত প্রভাব তার থেকে পশ্চিমবঙ্গের বাঙালিত্বের প্রভাব বাংলাদেশে বেশি। আমাদের দেশে এমন অবস্থা দাঁড়িয়েছে, আমি সাংবাদিক হিসেবে মানে মাঝে মাঝে লজ্জিত বোধ করি, আমি একজন লেখক হিসেবেও লজ্জিত বোধ করি যে পশ্চিমবঙ্গের শব্দচয়ন, ভাষা সব আমাদের সংবাদ মাধ্যমে পর্যন্ত ঢুকে গেছে, যেটা আমাদের কখনো আগে ছিল না। তো এগুলো কি হয়? একটা জাতিগত পরিচয়কে মুছে ফেলে, সংস্কৃতিকে মুছে ফেলে। এই যে বললাম যে আমরা সাবিনা ইয়াসমিনকে নিয়ে এত গর্ব করি, আমরা আব্দুল জব্বারকে নিয়ে এত গর্ব করি, কোথায়? পশ্চিমবঙ্গে কি তাদের গান বাজে? বাজে তো না। তাহলে আমাদের সাফল্য কোথায়? আমরা তো সাফল্য পাচ্ছি না, আমাকে আরো ওভার পাওয়ার করছে। আপনি দেখেন পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত গায়ক, যাকে আমরা অত্যন্ত মানবতাবাদী হিসেবে চিনতাম, ভূপেন হাজারিকা, তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজকে কর্নেল ওলি যদি আপনার জামাত ইসলামীতে যোগ দেওয়ার জন্য আমাদের দেশে কি পরিমাণ বিতর্কের সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে কথাবার্তা বলা হয়েছে। আপনি ভারতে কি এই ভূপেন হাজারিকার ব্যাপারে বা বাংলাদেশে কি ভূপেন হাজারিকার গান শোনা বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি। ভারত হলে কিন্তু পুরো বন্ধ করে দিত, যে গানই শোনা যাবে না। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। এখন আপনি বলছেন যে এই যে বিএনপির বিষয়টা, যে সরকার এইগুলোর ব্যাপারে কি করছে। আচ্ছা, বাংলাদেশের সরকার আপনি এই যে চীনে পাঠাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছে, তারপরে এই যে আপনার অস্ত্র সংগ্রহের জন্য কিছু দেশের সাথে কথাবার্তা হচ্ছে, যেমন চীন, আপনার ইউরোপের দেশগুলো, পাকিস্তানের সাথে, তো এগুলো কি 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 জন্য হচ্ছে? অস্ত্র সংগ্রহ কি কারণে করা হয়? ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য করা হয়, শুধু যুদ্ধের জন্য না। তো এগুলা কি বিএনপি সরকার বলেছে যে আমি বন্ধ করে দিব? বন্ধ তো করার কথা বলেনি। আর এখন যে শক্তিশালী বিরোধী দল আছে, তারা তো শোরগোল তুলে ফেলবেন, তারা তো প্রত্যেকটা ক্ষেত্রে ধরছেন, এবং আমরা সেটা চাই যে এনারা প্রত্যেকটা ক্ষেত্রে ধরবেন। সুতরাং এই ধরনের কথাবার্তা বলে কিন্তু আসলে মানে আসলে আমরা হয় কি, এ ধরনের রেটরিক তৈরি করলে হয় কি, যে যুক্তিযুক্ত বিষয়গুলো ধামাচাপা পড়ে যায়। দেখেন আজকের কথা, আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি বললেন যে উনি বিএনপির তো মানে কূটনীতি ক্যারি ফরওয়ার্ড করেন না, কিন্তু উনি তো বিএনপির পররাষ্ট্রমন্ত্রী সরকারের। উনি কি প্রধানমন্ত্রী বা বিএনপির পলিসির বাইরে যেতে পারবেন? যেতে তো পারবেন না। তাহলে উনি এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব, ওনারা যে হুট করে ভারতে চীনে গেলেন, এটাকে আমরা ঝটিকা সফরও বলতে পারি। এটা কার নির্দেশে গেলেন? কি জন্য গেলেন? নিশ্চয়ই শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের জন্য গেলেন। এবং আজকে উনি যে বিবৃতি দিয়েছেন, সেটা কি বলেছেন? বাংলাদেশ তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা চেয়েছে। এটা আপনাদের রিপোর্ট, জি, এখানে আমি স্ক্রলে দেখছিলাম। তাহলে এটা যে চাইলো, এটা কি? এটা কি ভারতের স্বার্থে চাওয়া হয়েছে না বাংলাদেশের স্বার্থে? বাংলাদেশের স্বার্থে। সবাই তো বলছিলেন যে না, বাংলাদেশে বিএনপি, যে এরকম একটা রেটরিক তৈরি করা হয়েছিল যে বাংলাদেশে বিএনপি তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে দিবে না। বিএনপি তো বলছে যে আমি এই চীনকে এটা তৈরি করার আহ্বান জানাচ্ছি। তাহলে মানেটা কি দাঁড়ালো? উনি তো বিএনপির পলিসি ক্যারি ফরওয়ার্ড করছেন, এবং এটা বিএনপির পলিসি। আমি মনে হয় যে জামাত ইসলামের পলিসিও একই রকম হবে অনেকটা। তারাও চাইবেন এখানে তিস্তা প্রজেক্টটা করতে, এনসিপির এরাও চাইবেন তিস্তা প্রজেক্ট হোক। বলুক, কেউ তো এটা বিরোধিতা করবেন না। হ্যাঁ, এখন আমরা এটা চাইবো না। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো, আমি তো আগেই বলেছি যে মূলধারার দলগুলো হয়তো বলছে না, কিন্তু আমাদের দেশ থেকে এমন কিছু কিছু কথা বলা হচ্ছে যেগুলো আমাদের নীতি নির্ধারণী ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি করে। এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরকম হয়েছে। বাংলাদেশ সরকারকে অনেক জবাবদিহি করতে হচ্ছে ভারত সরকারের কাছে। যেমন হুট করে কোনো দায়িত্বশীল একজন বলে ফেললেন, তিনি হয়তো কোনো দলের না, যে আমরা উত্তর ভারত দখল করে নিব, বা এই যে আপনার আসাম দখল করে নিব। এই সমস্ত খেলো কথাবার্তা কেন বলা হবে? এগুলো তো বলা আপনি কোনোভাবেই আপনি কেউ মানবে না, ভারতও মানবে না। আপনি ভারতীয় জাতীয় পতাকা আপনি একটা ইউনিভার্সিটির সামনে রেখে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা তো আপনি কেউ মানবে না। আমিও চাই না যে বাংলাদেশের পতাকা কেউ কি মারলে, পা দিয়ে মারালে আমি পছন্দ করব। আমি সেটা আপনি আরো ক্ষতি করছেন। আপনি যে যুক্তিযুক্তভাবে তাদের আধিপত্যবাদী বিষয়গুলোকে তুলে ধরতে পারেন, এগুলো কিন্তু সেগুলোকে আড়াল করে দেয়। তা আমাদের এইসব বিষয়ে সতর্ক থাকা দরকার। আমি মনে করি যে ভারত কেন, যে কোনো দেশের সাথে আমাদের যে কোনো বিষয়ের ব্যাপারে কোনো কিছু করতে গেলে আমাদের একটা ন্যূনতম ঐক্যমত দরকার আছে। জনাব ইশতিয়াক আকিব,
আপনি শুনছিলেন যে সরকারের যে পলিসি সেগুলোর বিষয়ে বলছিলেন, বিশেষ করে ভারতের সম্পর্কে যে অবস্থান, আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো? কারণ কূটনৈতিক বিষয়ে তো আমরা সাধারণত বলি যে সেখানে খুব একটা স্পষ্টীকরণের সুযোগ আছে কিনা যেই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে, আর স্পেসিফিক কোনো বিষয় আছে কিনা আপনার কাছে যে যেই বিষয়গুলোর কারণে মানুষ মনে করবে যে এই সরকার ভারতের স্বার্থ দেখছে কোনো কোনো বিষয়, এরকম মনে হয় কিনা? সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বলেন বা হচ্ছে একটা পলিটিক্যাল রেটরিকের ঘটনাটাই বেশি। জি আমি জি। আমি কখনো আমি হচ্ছে আমি আমার মনে হয় না কোনো দায়িত্বশীল কেউ আসলে দাবি করবেন যে ইন্ডিয়ার পকেটে বিএনপি বা এরকম আসলে দাবি করার আসলে অবকাশ নেই, কারণ আমরা তো সেরকম কোনো পদক্ষেপ দেখিনি। এখন একটা পারসেপশনের একটা বিষয় আছে, যে এটা পারসেপশন থেকে আসতেছে যে মানুষের, যে সবসময় একটা ডাইকোটমি চলে আসে, যেহেতু ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং বিগত সরকারের ফ্যাসিস্ট হাসিনা সরকারের জন্য ভারত কাজ করেছে। এখান থেকে একটা রেটরিকের জায়গা আছে যে এখন ওই জায়গাতে একটা নতুন একটা দলকে বসানো, সে আমার মনে হয় যে সেই জায়গাটাতে মানে যে বিএনপিকে, যখন ক্ষমতায় থাকবে তারাই ভারতের সাথে যুক্ত হবে, এমন একটা পারসেপশন ক্রিয়েট করা হয়। কারণ হচ্ছে এটার একটা কারণ হচ্ছে, কারণ আপনি যখন সরকারে থাকেন, যেটা সহজ আলোচকও বললেন যে সরকারে থাকলে কিন্তু তখন আপনাকে আসলে কশাস হইতে হয়। সরকারকে হচ্ছে বাই ডিফল্ট যে কোনো পদক্ষেপ নিতে গেলে একটু কনজারভেটিভ ভাবে নিতে হয়, যেখানে বিরোধিতা করা হচ্ছে সহজ। তো ওই জায়গা থেকেও কিন্তু আমি আসলে যে জায়গাতে ফোকাস করতে চাই সেটা হচ্ছে আসলে পলিসির জায়গাটায়, যে জি। আপনার যেমন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনি আপনার তো অন্তত ফোকাসটা দেখাতে হবে যে ওকে আমার ফোকাস হচ্ছে এদিকে। যেমন যেমন এনসিপির ইশতেহার যখন আমরা লিখেছি তখন আমরা বলেছিলাম যে আমরা দক্ষিণ পূর্বের দিকে মানে আসিয়ানের দিকে হচ্ছে আমাদের আঞ্চলিক সহযোগিতার ওই দিকটা বাড়াতে চাই। কারণ আচ্ছা। সার্ক আপনি জানেন যে সার্ক হচ্ছে এখন বলা যায় আসলে মৃতপ্রায়, কারণ সার্কের সবথেকে বড় অংশ হচ্ছে ভারত, এবং তারা যেহেতু এটার ক্ষেত্রে তেমন কোনো আসলে তাদের আসলে ইচ্ছাও নেই এটা বাড়ানো, সুতরাং সার্কের প্রজেক্টের বদলে আমরা আসিয়ানে ঢোকার একটা চেষ্টা করব, আমাদের বঙ্গোপসাগরের জায়গাটা থেকে সেখানে কানেক্ট করা। তো এরকম কিন্তু কোনো স্পেসিফিক আমরা কংক্রিট পয়েন্ট বিএনপির পক্ষ থেকে আমরা দেখিনি। বিএনপি পররাষ্ট্রনীতি আপনি যদি দেখেন তারা কিন্তু এরকম তেমন কিছু বলেনি। আবার ভারতের সাথে যে বিদ্যমান সমস্যাগুলো আছে, আপনি যে সমস্যা লিস্ট করেন, এক নাম্বার সমস্যা আপনি বলতে পারেন যে বর্ডার কিলিং। বর্ডার কিলিং। তারপর আপনি বলতে পারেন যে আমাদের সমুদ্রে আমাদের বঙ্গোপসাগরের আমাদের সমুদ্র সীমায় কিন্তু প্রচুর ভারতীয় জেলেরা আসে, বিশেষ করে যখন বাংলাদেশি জেলেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় মাছের আহরণের ক্ষেত্রে, তখন কিন্তু প্রচুর ভারতীয় জেলেরা তারা আসে, প্রায় তাদেরকে আটক করা হয় এবং তারা হচ্ছে এখানে সম্পদ আহরণ করে নিয়ে যায়। এইটা হচ্ছে একটা বড় সমস্যা। একটা বড় সমস্যা হচ্ছে ভারত যেভাবে বাংলাদেশের যে পলাতক আসামিদের খুনের মামলার আসামি ফাঁসিপ্রাপ্ত আসামিদের দিয়েছে, এবং এটার ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু বেশ কয়েকবার তাদেরকে চিঠি দিয়েছে এবং সেটা থেকে কিন্তু কোনো ফলপ্রসূ কোনো জবাব তাদের থেকে দেওয়া হয়নি। তারা তারা তাদের পলিসি এখানে হচ্ছে স্পষ্ট করেনি। এই যে বিষয়গুলো এরকম তো আপনার ভারতের সাথে ধরেন 7টা বা 8টা যদি প্রবলেম থাকে, আপনাদের তো একটা পলিসির আপনাকে প্রায়োরিটাইজ তো বলতে করা। হবে okay, এইটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, এটা সেকেন্ড প্রায়োরিটি। জি। এবং ভারত যদি আপনার সাথে কোঅপারেট না করে তখন কি করবেন আপনি? কি যেমন ইন্ডিয়ার সাথে কিন্তু হাসিনা সরকার আমলে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, এখন সেই চুক্তি অনুসারে সরকার আগাচ্ছে, কিন্তু সেই শক্তি যদি ফেল করে তাহলে কি বাংলাদেশ ইন্টারপোলের দ্বারস্থ হবে কিনা, এরকম কোনো স্ট্রং পজিশন কিন্তু আমরা এখন নিতে দেখিনি, বা অন্তত পলিসি স্ফিয়ারেও এই নিয়ে আলোচনা করতে দেখিনি। আমরা হচ্ছে সবসময় একটা জেনেরিক কথাবার্তার মধ্যে যাচ্ছি। তারপর আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা তারা হচ্ছে কয়েকদিন আগে ভারতে গেলেন, বৈঠক করলেন। তারপরে তারা এসে বললেন যে ভারত ভারত হচ্ছে আগামী সপ্তাহ থেকেই ব্যবসা এবং মেডিকেল ভিসা খুলে দিবে। ব্যবসা মেডিকেল ভিসা হচ্ছে ভারতের সাথে খোলাই ছিল। তো এখানে আসলে তারা সাকসেসটা কি পেয়ে আসলেন এটা কিন্তু আমরা স্পষ্ট না। তারা হচ্ছে ওই ব্যাপারটা খুব বলেছে, কিন্তু কিন্তু ভারতের সাথে বন্ধ আছে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, এটার ক্ষেত্রে তাদের তেমন তারা কিছুই বলেননি। আসলে আমরা সাকসেসটা কোথা থেকে আসছে, আমরা এইখানে ট্রান্সপারেন্সি চাচ্ছি সরকারের, যে তাদের পলিসি প্রায়োরিটি কোথায়, তাদের হচ্ছে ব্যাকআপ প্ল্যান কি, তারা হচ্ছে কোন দিকে অরিয়েন্ট করবেন। এখন স্পেশালি যে চুক্তিটা হলো আপনার যুক্তরাষ্ট্রের সাথে, আমি আমরা এই যুক্তরাষ্ট্রের চুক্তির চুক্তির বিষয়ে আসব, ভারতের ঠিক বিষয়টা আছে। একটু আলাপ করে আসি, তারপরে আমরা যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে আসব। জি, জনাব আবু রুশদ শুনছিলেন, বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছে, বিশেষ করে যে বর্তমানের যে সরকার তাদের নীতিগুলোর কথা বলা হচ্ছে, যে প্রায়োরিটাইজ করা হচ্ছে কিনা, এবং সফর সম্পর্কে বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টার যে সফর,
এই সব কিছু মিলিয়ে আপনার বক্তব্য শুনবো। উনি যা বলছিলেন, একজন ইয়াং ম্যান, হ্যাঁ, আমার ছেলের সমান হয়তো বয়স হবে। আমি খুব ভালো লাগছে কথা শুনে, তার যুক্তিগুলো শুনে ভালো লাগছে। আই অ্যাপ্রিসিয়েট এই যে এরা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করছে। সেই চিন্তাটার বিষয় হচ্ছে এই যে বলছে এইগুলি ধরিয়ে দেওয়া দরকার, মানে একটা সরকারকে এগুলি ধরিয়ে দিতে হয়। এই বয়সে এনারা এটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কোন কোন খাতে কি কি পয়েন্ট মানে নিতে হবে, কি কি পদক্ষেপ নিতে হবে, কি নিবে, এই জিনিসগুলোকে স্পষ্ট করতে হবে সরকারকে, কোনো ডাউট নেই। আপনি যেমন আমাদের 54টা নদীর বিপরীতে বাদ দিয়ে রেখেছে ভারত, এই যে আপনার পানি সমস্যার যে হয়, বন্যার যে সমস্যা হয়, এই যে আবার বন্যার সিজন আসছে, তো এগুলা স্পষ্ট করতে হবে সরকারকে যে এই বিষয়ে পদক্ষেপগুলো কিভাবে তারা নেবেন, কোন কোন খাতে এগুলাকে আলোচনা করবেন। জেনারেল জিয়াউর রহমান যখন ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তখন কিন্তু এই আপনার একটা চুক্তি হয়েছিল, মানে পানি বন্টন চুক্তি হয়েছিল, এবং সেটা খুব কার্যকর ছিল। তারপরে বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি 1994 সালে ফারাক্কা এক বিষয়ে জাতিসংঘে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং সুস্পষ্টভাবে বলেছিলেন। তো এভাবে আমরাও আশা করব যে বর্তমান সরকার, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান জেনারেল জিয়াউর রহমানের উত্তরাধিকারী হিসেবে, তার সন্তান হিসেবে আমরা তার কাছে সেটা চাইতেই পারি। তবে কেবলমাত্র বিএনপি সরকার ক্ষমতায় এসছে, 3 মাসও হয়নি এখনো। আস্তে আস্তে হয়তো তারা আগাবেন এবং সেই বিষয়গুলো আস্তে আস্তে হয়তো আমরা দেখতে পাবো। অনেক কিছু পর্দার আড়ালে হয়। তবে আমি আবারও বলছি যে এর কথার সাথে আমি একমত। আপনাকে আরও যে বিষয় আছে, যেমন সীমান্ত হত্যা, সে বলেই দিয়েছে সীমান্ত হত্যা এই বিষয়টা, যেমন ভারত রিসেন্টলি কি বলেছে, বিএসএফ, যে সময় আমাদের সীমান্তে তারা সাপ এবং কুমির ছেড়ে দিবেন। আপনি এটা একটা বর্বরতা, আনসিভিলাইজড একটা বিষয়, অসভ্যতা। পৃথিবীর কোনো দেশ আপনি কি এভাবে আরেকটা দেশের সীমান্তে বলতে পারে যে আপনি সাপ বা কুমির ছেড়ে দিবে? তো বাংলাদেশের মানুষ কি মনে করেন যে সাপ আর কুমির, বাংলাদেশের মানুষও এটা বাদ রাখবে কিছু? বাংলাদেশের মানুষকে তো তারা চেনে না। তারা যদি 5ই আগস্ট সম্পর্কে চিন্তা করে, তো বাংলাদেশের মানুষকে তাদের চেনা উচিত। বাংলাদেশের মানুষকে তাদের চেনা উচিত 1971 সাল দেখে, বাংলাদেশের মানুষকে চেনা উচিত 7ই নভেম্বর 1975 দেখে। সুতরাং এই বিষয়গুলো আপনার মানুষ হয়তো দেখবে, কিন্তু সরকারকে স্পষ্ট করতে হবে যে ওরা কুমির ছাড়ার কথা বলছে, তাহলে বাংলাদেশ কি করবে, কাউন্টার মেজার নিতে হবে, সুস্পষ্টভাবে বলতে হবে। যেমন আমাদের অস্ত্র কেনার ব্যাপারে, আমরা তুরস্ক থেকে যদি অস্ত্র কেনার চেষ্টা করি, এরকম কিছু আসে, ভারতীয় পত্রপত্রিকাগুলো ছেয়ে যায় যে তুরস্ক থেকে মৌলবাদীদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, বাংলাদেশের এটা দরকার কেন? আমরা কোথার থেকে অস্ত্র কিনবো না কিনবো সেটা বাংলাদেশের বিষয়। এই যখন কেনে, হ্যাঁ, এটা তো আমি মানে আরো বলতে পারি, সেটা সময় হবে না, রনি এসে গেছে। জি না বলবেন। তা এখন বিষয়টা হচ্ছে যে আসলে এগুলো সুস্পষ্ট করা দরকার। বিএনপি সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে তারা যেন এই বিষয়গুলো একটির পর একটি আস্তে হলেও, ধীরে সুস্থে হলেও, কেন অনেক কিছু আছে যে আমি যেটা নিজে খেয়াল করছি, সেটা হচ্ছে যে এই যে একটার পর একটা ধাপ ওনারা যাচ্ছেন। দেখেন, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় ছুটছেন। এটা কিন্তু এমনি এমনি ছুটছেন না। একটা হচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি সামাল দেওয়ার জন্য, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য, এগুলোর জন্য ছুটছেন। এবং আসার কথা যে আমার রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, আমাদের রপ্তানি আয় বেড়েছে, রিজার্ভ বেড়েছে, হ্যাঁ, আমাদের রিজার্ভ বেড়েছে। সুতরাং আমাদের এত হতাশ হওয়ারও কারণ নেই। আমি আসবো, একটু শুনে আসি। রেজাউল করিম রনি আমাদের সাথে অংশ নিয়েছেন। জনাব রেজাউল করিম রনি, আমরা আজকে যে বিষয়টি আলাপ করছিলাম সেটি হচ্ছে যে চীন ভারত যুক্তরাষ্ট্র সমীকরণে বাংলাদেশ। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে, দীর্ঘদিন মমতার যে মসনদ সেটি আসলে বিজেপির দখলে যাচ্ছে। এটি যেমন একটি বিষয়, এবং এটি নিয়ে রাজনৈতিক মহলেও কথাবার্তা চলছে যে বাংলাদেশের কি প্রভাব পড়বে। সেখানে আমাদের এখানে যে আলোচনা হচ্ছিল, এবং এনসিপির পক্ষ থেকে আমাদের সাথে রয়েছেন ইস্তিয়াক আকিব, উনিও বলছিলেন যে বর্তমান সরকারের অবস্থানটিকে স্পষ্ট করা হচ্ছে কিনা, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রায়োরিটাইজ করবেন। যেমন ওনারা বলছেন যে ওনাদের ইস্তেহারে রয়েছে যে ওনারা হয়তো আসিয়ানের দিকে জোর দিবেন, সার্ক তো এখন মৃতপ্রায়, কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রে ওনারা কি প্রায়োরিটাইজ করছেন কিনা? নোম চমস্কি বিখ্যাত ফিলোসফার, তার লেটেস্ট বই 2026 বের হয়েছে, সেটা হলো দ্য মিথ অফ আমেরিকান আইডিয়ালিজম, হাউ ইউএস ফরেন পলিসি এন্ডেঞ্জার্ড দ্য ওয়ার্ল্ড। সেখানে 9 নম্বর চ্যাপ্টার আছে দ্য ডোমেস্টিক রুটস অফ ফরেন পলিসি। একটা দেশের ফরেন পলিসি, এইটা এখানে ভাই আছেন, ভাই আরও ভালো বলবেন,
এটা কিন্তু মোটা দাগে প্রভাবিত হয় তার ডোমেস্টিক রুটস যেটা সেটা। তার মানে এই যে ভারতের, আজকে আপনার প্রশ্ন দিয়ে শুরু করে দিই, পশ্চিমবঙ্গে যে বিজেপি ক্ষমতা আসছে এইটা হুট করে আসে নাই। মিশন বেঙ্গল নামে বই পুস্তক লেখা হচ্ছিল অনেক আগের থেকে, এবং বিজেপির কেন পশ্চিমবঙ্গ দখল করা দরকার তার জন্য মতামত উৎপাদন করা হচ্ছিল, সেখানকার মিডিয়াগুলোতে ইনফ্লুয়েন্স তৈরি করা হচ্ছিল, সেখানকার সোসাইটিকে বিজেপিপন্থী করার জন্য যেই ধরনের হিন্দুত্ববাদী বয়ান, ন্যারেটিভস ও আবেগ অনুভূতি উস্কায় দেওয়া দরকার ছিল সবগুলো কিন্তু জোর তৎপরতায় করা হচ্ছিল, করার মধ্যে দিয়ে আজকে তারা ক্ষমতায় আসছে। ফলে এই যে ডোমেস্টিক রুটস যেটা এখানে আমি আলাপ করার চেষ্টা করছি, সেই ডোমেস্টিক রুটসটাই কিন্তু আসলে নির্ধারণ করে দেয় একটা দেশের ক্ষমতার কাঠামো কীরকম হবে এবং ক্ষমতার আপনার এবং পররাষ্ট্রনীতি কেমন হবে। এবং যেটা ডোমেস্টিক রুটসটা, যেমন ডোমেস্টিক ক্ষমতা, কারা ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতার অধিকারী হবে, সেটা যেরকম ঠিক করে দেবেন, সেটা যেভাবে নানাভাবে প্রভাবিত করা হয়, সেটার একটা নজির আমরা দেখলাম, যেটা আমরা একটা গ্লোবাল রাইট উইংয়ের উত্থান আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং এবং পশ্চিমবঙ্গকে আমরা জানতাম যেহেতু একটা বাঙালি সেকুলারিজমের একটা ঘাঁটি এবং বেঙ্গলি সংস্কৃতির একটা গর্ব ছিল, অল ইন্ডিয়াতে তারা গর্ব করতো তারা সেকুলার বলে। তাদের 19th সেঞ্চুরি সে রেনেসা বেঙ্গল তাই না, সেইটাও একটা হিন্দুত্ববাদীর দখলে পরিণত হলো। তার মানে দিল্লির কাছে আরেক দফা পরাজিত হইল। সেটা 47-এ একবার পরাজিত হয়েছিল, দিল্লি রাজধানী রাজধানীতে হওয়ার কথা ছিল কলকাতা, কারণ এখানেই তো আপনার নোঙরঘাট ছিল, এই বন্দর দিয়েই তো ব্রিটিশরা ঢুকছিল, তো সেটা দিল্লির কাছে গেলে এটা আবার দ্বিতীয়বার পরাজিত হলো। তো সেইটা এবং আমাদের জন্য অ্যালার্মিং, এবং এটা হবে, এটা আমরা আগের থেকে বলে আসছিলাম। আপনি যখন অনুভূতির রাজনীতি চর্চা করবেন এরকমই হবে। এবং আজকে একটু আগে একটা শোতে ছিলাম, সেখানে একজন সহ আলোচক বলতেছিল যে এই আপনার ধরেন যে আপনার এখানে যখন আপনি ধর্মকে রাজনৈতিক টুলস আকারে ব্যবহার করবেন তখন এটা একটা আল্ট্রা ফ্যাসিজমই কায়েম হয়। এটা আপনি যদি ইসলামকে বাদ দিয়ে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করেন একই জিনিস হবে। এটা আরএসএস বিজেপি মডেল। এটা গ্লোবাল একটা সেকুলার রাইট উইংয়ের উত্থান আমরা লক্ষ্য করছি। সেটা পশ্চিমবঙ্গের এই ঘটনা আমাদের জন্য অ্যালার্মিং, এবং আমরা যে প্রেডিকশন করছিলাম সেটাই সত্য প্রমাণ করলো। এটা আরেকটা হলো ভারত প্রশ্নে। দেখেন ভারত প্রশ্নে এখানে আমাদের অনেক আলোচনা হয়েছে, ভাই আছে এক্সপার্ট। এখানে আমি একটা জায়গায় একটু ভিন্ন আলোচনা করি, সেটা হলো আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স চেঞ্জ করতে হবে। আচ্ছা, এক নাম্বার হলো ভারতের সাথে আমাদের সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, সেটা আমরা সবাই জানি কম বেশি, এবং বিএনপি প্রায়োরিটি আছে। আপনার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমার পজিশন ব্যাখ্যা করি। বিএনপি প্রায়োরিটি হলো তিস্তা চুক্তি। তিস্তা চুক্তি খুবই বলছে, ইস্তেহারে কোনো স্পষ্ট করে কিছু বলা নাই। না, এটা তো এই কয়দিন আগে গত পরশু বলছে যে হ্যাঁ এটা অলরেডি আলাপ হয়েছে, কিন্তু আলাপ আসছে। তিস্তা চুক্তি কেন গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। এর বাইরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্সটা চেঞ্জ করতে হবে। যেরকম আমি যেটা বহুবার আলোচনা করছি, আজকেও আবার বলি, আমাদের শেখানো হয়েছে যে বন্ধু রাষ্ট্র, আসলে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই। একটা রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত সুন্দর, অত্যন্ত মধুর, সেও আপনার বন্ধু না, সে যদি আলাদা রাষ্ট্র হয়। কারণ একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রাষ্ট্র ক্লেম করে এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। এটা বিখ্যাত দার্শনিক আগামবেনের থিওরির মধ্যে আছে, রাষ্ট্র যে সভারেন্টি বলি না আমরা, সার্বভৌম ক্ষমতা যেটা, সেটা কেমনে আমি ক্লেম করব। অপরাপর সমস্ত রাষ্ট্রই আমার শত্রু, এটা ধরে নিয়ে আমি আমার মিলিটারি শক্তিশালী করি, আমি আমার জনগণকে গণসার্বভৌমত্বের ব্যাপারে সচেতন করি। কিন্তু আমাদের শেখানো হয়েছে উল্টাটা। এই উল্টাটা শেখানোর মধ্য দিয়ে আমাদের এখানে সার্বভৌমত্বের বোধকে শক্তিশালী করা হয়নি, শক্তিশালী করতে দেওয়া হয়নি। সেটার পুনর্জাগরণ আমরা 5 আপনার আগস্টের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখেছি। তো ফলে সেটার আলোকে এখানে আলোচনা হয়ে গেছে। ফলে ভারত প্রশ্নে বাংলাদেশের একটা মীমাংসাও কিন্তু 5 তারিখের মধ্যে দিয়ে হয়ে গেছে। সেখানে কোনো দলের পক্ষে ফিরে যাওয়া সম্ভব না। দল স্পষ্ট করুক বা অস্পষ্ট করুক সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ভারতের ব্যাপারে কিন্তু জাতীয় পজিশন পরিষ্কার হয়ে গেছে। সেই পজিশন মাইনে এখানে রাজনীতি করতে হবে। কারণ তারেক রহমানকে যখন প্রশ্ন করা হয়েছে ভারতীয় মিডিয়া, বিখ্যাত দ্য উইক বলছে যে বাংলাদেশের জনগণ যেদিকে থাকবে আমাকে সেদিকে থাকতে হবে, জনগণের বাইরে জনগণ কোন দিকে থাকবে, পজিশন পরিষ্কার করে ফেলছে। আরেকটা জিনিস, বিপক্ষ দলের বন্ধুরা রাজনীতি করবে, কথা বলবে, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ একরকম হবে না। ফলে এটাকে যেন আমরা পলিটিক্যাল টুল বানায় না ফেলি। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি ঘোষণা হয়ে গেছে, এবং সেই পররাষ্ট্রনীতি শুধু ঘোষণা হইলেই হবে না, এটাকে কার্যকর করার জন্য আমি যে জিনিসটা বললাম যে আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স যেটা এতদিন ছিল, সেটার কারণে আমাদের এখানে একটা করদরাজ্য, এটা কালচারাল কলোনি হিসাবে বাইরে রাখা দেওয়া হয়েছিল যে ঢাকাকে, সেটা ঢাকায় মুক্ত করার জন্য ঢাকাকে ফিলোসফিক্যালি কালচারালি এই ফাউন্ডেশনটা
চেঞ্জ করে আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্সটা নতুন করে রিস্টার্ট করতে হবে, রিস্টাবলিশ করতে হবে। করার মধ্য দিয়ে আমরা শুধু ভারত কেন, অপরাপর সমস্ত রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু সবার আগে বাংলাদেশ। এই মোটোটাকে কেন রাখতে চাই? কারণ রাষ্ট্র আলাদা ইন্ডিপেন্ডেন্ট সার্বভৌম রাষ্ট্র গঠিত হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে, আবারও বলছি নট ফ্রেন্ড পারসেপশনের উপর ভিত্তি করে। তাইলে এগুলো কি আমরা সবার সাথে হাঙ্গামা করব, সবার সাথে যুদ্ধ? নো, এটা পারসেপশনের ব্যাপার। এটা হইলে আপনার সার্বভৌমত্বের ধারণাটা শক্তিশালী হবে, আপনি নিজেকে এম্পাওয়ার করবেন, আপনি নিজেকে গ্লোবাল স্ট্যান্ডার্ড। এবং এখন আরেকটা দেখেন, একটা বই পড়তেছিলাম আফটার নেশন। দেখেন মাদুরোকে যেভাবে তুলে আনা হয়েছে, তার মধ্য দিয়ে ন্যাশন স্টেটের সিকিউরিটি বলে আর কোনো কিছু নাই। আলাদা ন্যাশন স্টেট নিয়ে যে আপনার মতো করে থাকবেন, সেই সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই রাষ্ট্রপ্রধান কেমন, সেই ফয়সালা সেই দেশের জনগণ করবে। হাসিনার ব্যাপারে ফয়সালা যেমন বাংলাদেশের জনগণ করেছে, হ্যাঁ, হাসিনাকেও যদি আমেরিকা এসে তুলে নিয়ে যাইতো এইভাবে, আমরা এটারও নিন্দা করতাম। কারণ হাসিনার ব্যাপারে ফয়সালা আমরা করবো, আমেরিকা কেন করবে, ইন্ডিয়া কেন করবে? আমরা ইন্ডিয়ার নিন্দা কেন করেছিলাম? কারণ হাসিনাকে রাখার ব্যাপারে ইন্ডিয়ার ভূমিকার কথা আমরা সবাই জানি। এটা হইতে পারে না, এটা একটা অন্যায়, এটা একটা জুলুম বাংলাদেশের জনগণের উপর ইন্ডিয়া চাপাই দিয়ে। দ্যাটস ওয়াই এখানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা একটা পপুলার জায়গায় চলে গেছে। এটা ইন্ডিয়ার জন্য খারাপ হয়েছে। ইন্ডিয়ার ফরেন পলিসি ডিপ্লোমেসি কারা তৈরি করে আমি জানি না, তাদের ইমিডিয়েট এটা চেঞ্জ করা উচিত। হেট্রেশন তার সিকিউরিটির জন্য তো থ্রেট। আমরা যদি চাইও ধরেন তর্কের খাতিরে ধরি না, আমরা ভারতের কল্যাণ করতে চাই। কল্যাণ কেমনে করবো? আমি আমার কনভিক্টেড আসামি আপনি ধরে রেখে দিচ্ছেন, লালন পালন করতেছেন, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখছেন। এবার আপনি আশা করেন যে আমি আপনার সব ব্যাপারে সহযোগিতা করব। আমি তো সহযোগিতা করতে চাই, আপনাকে তো আগে আসতে হবে, আপনাকে তো হেল্প করতে হবে। আপনি আমার আসামি ধরে রেখে দিচ্ছেন, একটা চুক্তি সেই করছে 13 সালে, সেই চুক্তির আলোকে আপনি উদ্যোগ নেন, ফেরত দেন, বারবার চাওয়া হচ্ছে, তো আপনাকে তো উদ্যোগ নিতে হবে। তো ফলে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিবে কিনা সেই প্রশ্ন করছিলেন। গভর্নমেন্ট তো বারবার চাচ্ছে, গভর্নমেন্ট কি করবে? মানে উনি বলছে ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে বলেছে, বারবার চিঠি দিয়েছে, তার চেয়ে জোরালোভাবে চাওয়া হচ্ছে। প্রত্যেকটা মিটিংয়ে হাসিনার প্রসঙ্গ উঠছে, তো এটা একটা রেগুলারলি উঠতে থাকবে। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে হাসিনা একটা গলার কাটা, এইটা যেহেতু, কিন্তু এটা কি বাংলাদেশ এই প্রবলেম ক্রিয়েট করছে? এই প্রবলেম তো বাংলাদেশ ক্রিয়েট করে, বাংলাদেশের কোনো সরকারই ক্রিয়েট করেনি। এখানে তো বাংলাদেশে আসলে করার কিছু নেই। বাংলাদেশ এটা দাবি জানাইতে পারে, বাংলাদেশ এটা ডিপ্লোম্যাটিক নর্মসগুলো ফলো করতে পারে, বাংলাদেশ প্রেশারাইজ করতে পারে, জনগণও জোরালো দাবি জানাইতে পারে, কিন্তু উদ্যোগটা তো নিতে হবে ভারতকে। আরেকটা জিনিস ভারতকে বুঝতে হবে, দেখেন আমরা একটা কমন সাউথ এশিয়ান হেরিটেজের অংশীদার, হ্যাঁ। বাংলাদেশ জাতিরাষ্ট্র হওয়ার পরে বাংলাদেশি আইডেন্টিটিটা একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি। আমাদের ভারতীয় সিভিলাইজেশনাল চোখ দিয়া, হিন্দুত্ববাদী বেদান্তিক চোখ দিয়ে আমাদের দেখলে হবে না। হ্যাঁ, এটা বাঙালি মুসলমানের দেশ, হ্যাঁ, আমরা একেশ্বরবাদী, হ্যাঁ, এবং আমাদের একটা আলাদা সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক দার্শনিক পাটাতন আছে, সেটা ইন্ডিক সিভিলাইজেশন দিয়ে আমাদের বিচার করলে হবে না। আমরা আপনাদের কালচারাল কলোনির অধীন না, আপনাদের দার্শনিক বয়ানের দাস না। আমাদের আলাদা এপিস্টেমোলজি আছে, আমাদের আলাদা জ্ঞানতত্ত্ব আছে, আমাদের আলাদা অন্টোলজি আছে, আমাদের আলাদা, হ্যাঁ, ইকোসিস্টেম আছে, যার মধ্য দিয়ে আমরা চিন্তা করি। এবং আমরা হেট্রেশনারি পলিটিক্স করি না। বাংলাদেশ এখন সাউথ এশিয়াতে আসছে, বাংলাদেশ একটা অনন্য দেশ যেখানে একমাত্র ইলেক্টেড ডেমোক্রেটিক সরকার আছে। হ্যাঁ, ভারতেও ইলেক্টেড ডেমোক্রেটিক সরকার আছে, কিন্তু সেটা গণতান্ত্রিক লেবাসে একটা আল্ট্রা ফ্যাসিজম, যেটা গ্লোবালি আপনার ডেমোক্রেটিক ইন্ডেক্সে ভারতের অবস্থান আপনি দেখেন ডে টু ডে তলানিতে নামছে। আমরা যাব ইশতিয়াক আকিব আপনার কাছে। দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এবং আলোচক যারা আছেন, এই মুহূর্তে আমরা যখন পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা বলছি এবং ভারতের রাজনীতি নিয়ে, কারণ ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে, আলোচনা করব। জনাব ইশতিয়াক আকিব, আপনি বলছিলেন যে এই যে স্পষ্টকরণের বিষয়, সেখানে যুক্তরাষ্ট্রের সাথে যে বাংলাদেশের চুক্তি, সেই বিষয়েও আপনি বলছিলেন, কিন্তু আপনার কাছে মনে হয় কিনা যে সেই সব জায়গায়ও সবার আগে বাংলাদেশ বর্তমান সরকারের যে স্লোগান, তার সাথে পরিপন্থী হয়েছে বলে আপনার কাছে মনে হয়? চুক্তির প্রশ্নটা আসছিল এই কারণে যে যেহেতু আমি বলছিলাম যে শুধু ভারত নয়, ওভারঅল বিএনপির ফরেন পলিসি স্টান্স কি, এটা কিন্তু খুব একটা ক্লিয়ার না। এবং স্পেশালি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিন্তু তারা তাদের দলীয় কোনো লক্ষ্যেই দেয় নেই। তারা হচ্ছে গত সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে তাদের ফরেন মিনিস্টার করেছে। তো এখানেই প্রশ্ন ছিল যে তাহলে কি এই ফরেন মিনিস্টারের এজেন্ডা কি অন্তর্বর্তী সরকারের এজেন্ডা কি বিএনপি ফরেন পলিসি অ্যাডপ্ট করে নিল, নাকি হচ্ছে উনি হলো বিএনপির ফরেন পলিসি এজেন্ডা সেটা অ্যাডপ্ট করে নিন? এটা খুব সুস্পষ্ট না। এবং এটা কেন সুস্পষ্ট না, এই জন্য বলি যে
অন্তর্বর্তী সরকার নির্বাচনের জাস্ট কয়েকদিন আগে এই চুক্তিটা করে, এবং তখন কিন্তু এটা নিয়ে বেশ সমালোচনা হয়। বিএনপির পক্ষ থেকে কিন্তু তেমন কোনো স্পষ্ট কোনো অবস্থান নেওয়া হয়নি, এবং পরে আমরা জানতে পারলাম যে এই চুক্তির ব্যাপারে বিএনপি জামাত সবার সাথে অন্তর্বর্তী সরকার কথা বলেছে এবং তাদের সম্মতি ছিল এই চুক্তির ব্যাপারে, এবং এখন কিন্তু সেটা স্পষ্ট যে বিএনপি এই চুক্তিটা ব্যাপারে আর কিছু করবে না। এবং স্পেসিফিক্যালি দুইটা ইস্যু এই চুক্তিতে হচ্ছে, 60 দিনের মধ্যে চাইলে যে কোনো একটা পার্টি মানে বাংলাদেশ বা আমেরিকা তারা চাইলে চুক্তিতে উইথড্র করতে পারে, এটা কিন্তু চুক্তির ক্লজে আছে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে চুক্তিতে ট্যারিফের কারণে হচ্ছিল, ট্যারিফটাকে আমেরিকান সুপ্রিম কোর্ট তারা হচ্ছে অবৈধ ঘোষণা করে দিয়েছে, সুতরাং ট্যারিফ কিন্তু আর নাই। তো তার মানে বিএনপির কাছে কিন্তু তারা যদি চাইতো যে তারা এই চুক্তিতে থাকবে না, কিন্তু তারা কিন্তু সে অপরচুনিটি ছিল, বা তারা কিন্তু এটা আছে। তার মানে বোঝা গেল যে এটাই হচ্ছে তাদের এখন বর্তমানের ফরেন পলিসি স্টান্স। কিন্তু এটা কিন্তু আমরা সেই ফেব্রুয়ারি মাসের শুরুতে বুঝি নাই, কারণ ফেব্রুয়ারি মাসের শুরুতে বিএনপির কোনো ফরেন পলিসি স্টান্সই আমাদের কাছে স্পষ্ট ছিল না। এবং এটা 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 হচ্ছে বলতে চাচ্ছিলাম যে আমাদের স্পষ্টতা দরকার। যেমন বর্তমানে যে যিনি বিএনপি ফরেন মিনিস্ট্রিতে বিএনপির দলীয় যে যিনি আছেন হুমায়ুন কবির, উনি হচ্ছে উপদেষ্টা হিসেবে আছেন, প্রতিমন্ত্রীও বিএনপির। ধারণা করছি উনি, জি প্রতিমন্ত্রীও বিএনপির। হ্যাঁ প্রতিমন্ত্রী বিএনপি। তো বাট মানে দলীয়। আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে হুমায়ুন কবিরেরই আসলে বেশ খানিকটা মানে ইনফ্লুয়েন্স বেশি, তিনি হচ্ছে সফরে যাচ্ছেন। ওনার কিন্তু 2018 সালে ভারতীয় মিডিয়ার একটা সাক্ষাৎকার ছিল, সেই সাক্ষাৎকারটা কিন্তু বেশ সাড়া ফেলেছিল, কারণ সেখানে উনি বলেছিলেন যে ভারতের ব্যাপারে বিএনপির তৎকালীন স্টান্স হচ্ছে ভুল এবং এটাতে বেরোয় আসতে হবে, এবং সেটার মধ্যে বিএনপির মধ্যে থেকেই একটা বড় আপনার সমালোচনার জায়গা শুরু হয়েছিল। তো সব মিলিয়ে হচ্ছে যেটা বললাম যে অস্পষ্টতার জায়গাটা, যে আসলে বিএনপি ফরেন পলিসি কোন দিকে যাচ্ছে, স্পেশালি আমাদের মতো দেশের জন্য ফরেন পলিসিটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে, এবং ফরেন পলিসিটা আমার মনে হয় এবং এক্ষেত্রে আমি আমার সহলোচকের সাথেও কিছুটা সহমতি পোষণ করি যে ফরেন পলিসিটা হচ্ছে আমাদের জনগণের রাষ্ট্রীয় একটা পলিসি হওয়ার কথা। ফরেন পলিসিটা দলীয় প্রত্যেকটা দলের একটা ভিউ থাকবে, বাট ওভারঅল সরকার পরিবর্তন হলে ফরেন পলিসি আগাগোড়া চেঞ্জ হওয়ার কথা না, উচিত না। কারণ এটা হচ্ছে অন্য দেশের সাথে নেগোসিয়েশনের ক্ষেত্রে সেই দেশ যদি মনে করে যে পরের নির্বাচনের পরেই তাকে সম্পূর্ণ নতুন পলিসির সাথে কথা বলতে হবে, তখন কিন্তু সে নেগোসিয়েশনে যাবে না। তো এখানে একটা ন্যাশনাল কনসেনসাসের জায়গা, একটা দীর্ঘমেয়াদী অবশ্যই পলিসি আমাদের থাকার তৈরি করতে দরকার। হবে। একটা দীর্ঘমেয়াদী পলিসি থাকবার দরকার, সরকার যেই থাকুক না কেন পলিসিতে যাতে খুব বড় ধরনের কোনো পরিবর্তন না হয়, সেটিই হলো বিষয়। Exactly. জি, অসংখ্য ধন্যবাদ। আমি যাব রেজাউল করিম রানী যে বিষয়টি বলছিলেন। হ্যাঁ, তাহলে এই যে দেখেন ওনার কথার মধ্যে কিন্তু একটা ভালো কন্ট্রাডিকশন আমরা পাইলাম। শেষের দিকে যেটা বললো যে তাহলে চুক্তিগুলো এমনভাবে হবে বা সম্পর্ক এমন হবে যে পরবর্তী সরকার যেন সেটা বাতিল না করে, তার মানে একটা জাতীয় স্বার্থ। আমি যেটা বললাম যে ডোমেস্টিক রুটস অফ ফরেন পলিসি। এখন বিগত সরকারের আমলে যখন চুক্তিগুলো করা হয়েছিল, এই চুক্তিগুলো করার ব্যাপারে সর্বপ্রথম বাধা কে দিছিল? সর্বপ্রথম বাধা তারেক রহমান দিছিল। বন্দরের চুক্তি এবং এগুলি যখন কথা হয় তখন তারেক রহমান কী বলছিল যে একটা অন্তর্বর্তী অনির্বাচিত সরকারের এমন কোনো চুক্তি করা ঠিক হবে না যেটা দীর্ঘমেয়াদী জাতিকে প্রভাবিত করবে। তখন তারা কি বলা হয়েছিল? জুলাই গাদ্দার, সংস্কার বিরোধী, দেশের উন্নয়ন চায় না, বলা হয় নাই? বলা তো হয়েছিল। তো এখন কেন? তার মানে কি পলিটিশিয়ানরা ছাড়া নন পলিটিক্যাল এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না, তার কাঁচা উদাহরণ হইল এই আমেরিকান চুক্তি। এবং এই চুক্তি যখন একটা দেশের সাথে সাথে করে, সেই চুক্তির মধ্যে এমন শর্ত থাকে এটা আপনি ডিসক্লোজ করতে পারবেন না। আজকে যে চুক্তি নিয়ে কথা হচ্ছে এটা আমরা জানি কার তরফ থেকে। বাংলাদেশ ডিসক্লোজ করছে, আমেরিকা ডিসক্লোজ করছে। আমেরিকা যতটুকু জানাইছে তার আলোকে আমরা দেখতেছি যে যতটুকু জানাইছে যে এখানে বাংলাদেশের স্বার্থ তো পুরোপুরি রক্ষা করে চুক্তিগুলো করা হয় নাই। তার মানে চুক্তির এই জিনিসগুলো চাইলে একটা সরকার বাদ দিতে পারতেছে না, পারবে না, এটা ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে পড়বে না। কিন্তু উনি তো বলছিলেন যে চুক্তির এরকম ক্লজ আছে যে বাদ দেওয়া যেত বিএনপি সরকার চাইলে। চুক্তির এই ক্লজ যেরকম আছে, আবার এরকম ক্লজও আছে যে এই চুক্তিগুলোর বাদ কনসিকুয়েন্স কি সেটাও তো আছে। সে কনসিকুয়েন্স এফোর্ট করার অবস্থা বাংলাদেশের আছে, সেটাও তো বলতে হবে। সে এফোর্ট তো বাংলাদেশের নাই। এবং আরেকটা হলো যে আমেরিকান ফরেন পলিসি, এই যে হাউ ইউএস ফরেন পলিসি এন্ডেঞ্জার দ্য ওয়ার্ল্ড, এটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা নিচে তা না। এটা হলো আমেরিকান যে এম্পায়ার, ডাউন গ্রোয়িং যে এম্পায়ার, সেটাকে রিভাইভ করা ট্রাম্পের একটা সর্বশেষ চেষ্টা, যে ইকোনমিক্যালি যেহেতু সে এখনও সুপার পাওয়ার, ফলে এটাকে একটু ট্রিগার আপ করে অন্য দেশগুলোর সাথে এমন একটা সম্পর্কের জায়গায় নিয়ে যাওয়া যাতে অর্থনৈতিকভাবে আমেরিকা যে সুপার পাওয়ার এটা আবার রিকল করা যায়। ফলে এখানে এই চুক্তিগুলোর
মানে বাংলাদেশের মতো দেশগুলোর যদি আপনি চিন্তা করেন, এরকম প্রত্যেকটা দেশই কিন্তু এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে আপনার যে আমেরিকান হেজিমনি এবং যে দ্য মিথ অফ আমেরিকান আইডিয়ালিজম এবং এটার যে সাম্রাজ্যিক যে বাসনা, তার এটা আমেরিকান ফরেন পলিসির আলোকে এটা একটা দেখবার দৃষ্টিকোণ আছে। আর আমাদের দিক থেকে দেখবার দৃষ্টিকোণটা হলো, হ্যাঁ ডেফিনেটলি আমাদের ডোমেস্টিক রুট যত শক্তিশালী হবে, আমাদের ন্যাশনাল ইউনিটি যত বাড়বে, তত আমরা এই তথাকথিত অসংখ্য ধন্যবাদ। বড় অনুষ্ঠানের শেষের শক্তি, দিকে আছি। এই শক্তিগুলোর সাথে বার্গেনিং এ আগায় থাকবে। এই জন্য আমাদের ন্যাশনাল ইউনিটি, হ্যাঁ রাজনৈতিক পার্থক্য থাকবে, জামাত এনসিপির সাথে বিএনপির সাথে রাজনৈতিক পার্থক্য থাকবে, বিরোধ থাকবে, তর্ক বিতর্ক হবে, অসুবিধা নাই, কিন্তু জাতীয় স্বার্থের আলোকে একটা ঐক্যবদ্ধ যদি আমরা হ্যাঁ এই যে ফরেন পলিসি রুট ডেভেলপ করতে না পারি, তাহলে আমরা যেহেতু বিশাল জনগোষ্ঠীর একটা ক্ষুদ্র দরিদ্র দেশ, আমরা ক্ষতিগ্রস্ত হইতেই থাকবো। ফলে এটা একটা ভালো লেসন। এই লেসনকে সামনে নিয়ে হ্যাঁ আমরা মনে করি যে আমাদের জাতীয় স্বার্থ প্রোটেক্ট করার ব্যাপারে আমাদের একটা ন্যাশনাল ইউনিটি বা ঐক্যের জায়গায় আসা দরকার। অসংখ্য ধন্যবাদ। জনাব আবু রুশ, চুক্তি সম্পর্কে যদি কিছু যুক্ত করেন, শেষের দিকে আছে। আপনি আমেরিকা মানে এখনো ডিকেইং শক্তি না, আমেরিকা এখনো পৃথিবীর 1 নম্বর পরাশক্তি সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে। আপনি আমেরিকার ডলারকে মানে আপনার বাতিল করে আপনার সেখানে কি ব্রিক্স করা হলো না, যে আপনি ইউয়ান দিয়ে বাণিজ্য করবেন, রুবল দিয়ে বাণিজ্য করবেন, পেরেছেন কেউ? কেউ তো পারেনি। বাস্তব হচ্ছে সেটা। আপনি রাশিয়া এই যে রাশিয়া কি ইউক্রেন আক্রমণ করেনি? সেটা কি আগ্রাসন না? ক্রিমিয়া দখল করেছে 2014 সালে, সেটা আগ্রাসন না? আফগানিস্তানে যে দখল করেছিল সেটা আগ্রাসন না? হাঙ্গেরি চেকোস্লোভাকিয়ায় যে আগ্রাসন চালিয়েছিল সেগুলি কি আগ্রাসন না? সুতরাং এটা শুধুমাত্র আমেরিকার ক্ষেত্রে না, এটা হচ্ছে পৃথিবীর বড় যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোর প্রত্যেকের মধ্যেই এ ধরনের তৎপরতা দেখা যায়, মনোভাব দেখা যায়। আপনি এই চীন ওদের মানে ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে। সেই চীন 1979 সালে ভিয়েতনামকে আক্রমণ করেছিল। এখন দেখার বিষয় হচ্ছে যে মানে ভিয়েতনাম সেই চীনের সেই আক্রমণ ঠেকিয়ে দিয়েছিল এবং ভালোভাবেই পিটুনি দিয়েছিল চীনকে, মানে মহা চীনকে, মাইন্ড ইট। তা আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে যে আমার সবসময় একজন বন্ধু যে আমার শত্রু হবে, শত্রু যে বন্ধু হবে, এই জিনিসগুলোকে আমাদেরকে ম্যানুভার করতে হয়। বাংলাদেশে পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট এটা না, এরকম আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা শুধু একদিকে মানে 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 পপুলিস্ট একটা কথা বললেই হবে না, আপনি ইতিহাসটাও দেখতে হবে, অন্যান্য তৎপরতাগুলোও দেখতে হবে। আপনি সিরিয়াতে কি 10 লাখ মানুষকে হত্যা করা হয়েছে, আসাদ সে এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য মানুষগুলোকে হত্যা করেছে, জেলখানায় গুম মানে ঢুকিয়েছে, মেরেছে, গুম করেছে। তো সেখানে কি রাশিয়ার ঘাঁটি ছিল না? রাশিয়ানরা ওই ঘাঁটি তো ওই আসাদের পতনের সময় মানে উইথড্র করেছে। এগুলো তো আমরা ভুলে গেলে চলবে না, সব দিকেই ধরতে হবে, শুধু একদিকে আপনাকে বললে হবে না, তাহলে আপনি বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ ম্যানুভার করতে অসুবিধা হয় আমাদের। এখনো আপনি বলেন তো বাংলাদেশে কি কোনো মার্কিন আপনার যুদ্ধ বিমান আছে? নাই। কিন্তু আপনারা কি জানেন যে জেনারেল জিয়াউর রহমান যখন আসেন, যখন আমরা হিল ট্র্যাক্সে আমাদের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়, তখন বাংলাদেশের সেনাবাহিনীর, আমি সিগন্যাল কোরের অফিসার ছিলাম, আমাদের সেনাবাহিনীর এমন কোনো ওয়্যারলেস ছিল না যে আমাদের হিল ট্র্যাক্সে কমিউনিকেশন করব। পুরনো কিছু জাপানি ওয়্যারলেস সেট, সেগুলো মানে ওয়্যারলেসও না, ঠিক ওয়াকি টুকিগুলিতে কথা বলা যেত না। আমেরিকা আমাদের সহায়তা এগিয়ে আসে। আমাদের পুরো সেনাবাহিনী তখন জেনারেল জিয়াউর রহমান যখন 5 ডিভিশন তৈরি করলেন, এটার যে মূল ওয়্যারলেস সেট ইনফ্যান্ট্রির, পদাতিক বাহিনীর, এটা আমেরিকা আমাদেরকে দিয়েছে, PRC 77। তারপরে আমেরিকা আমাদেরকে র্যাডার দিয়েছে, আমাদেরকে আপনার 2 স্কোয়াড্রনের বেশি আমাদেরকে বেল হেলিকপ্টার দিয়েছে, সেগুলো দিয়ে আমরা হিল ট্র্যাক্সে যুদ্ধ করেছি। আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমেরিকা আমাদেরকে ট্রেনার জেট দিয়েছে, কিন্তু এখন আমরা নিচ্ছি না। আমরা হাইপের উপরে রাশিয়ান বস্তা পচা কতগুলি ইয়াক 130 এনেছি আওয়ামী লীগ আমলে, এনে এগুলি ঠিকমতো এভিনিক্স নাই, সেগুলোর কার্যকারিতা নেই, 4টা অলরেডি ধ্বংস হয়েছে। তারপরে আমরা আরও অন্যান্য যে কি কতগুলো হেলিকপ্টার নিয়ে আসি। তা আমরা দৃষ্টিটা দিব ভালো জিনিসের দিকে। বাংলাদেশ আমাদেরকে দেখতে হবে যে কার সাথে গেলে আমার লাভ। সে যদি ইবলিশও হয় আমি তার সাথে যাব, তার কারণ আমাকে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। বাংলাদেশের মানুষ অন্য দেশের স্বার্থ দেখবে না। সেটা ওই যে উনি যেটা বললেন যে ওই যে সকলকে শত্রুভাবে করতে, এটা কিন্তু চাণক্যেরও কথা, শুধু অনয়ের কথা না। এই ধরনের কথা চাণক্যও বলে গেছেন, ইন্ডিয়ার যে আপনার যাকে প্রতারক কূটনীতিবিদ বলা হয়। হ্যাঁ, তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনি কোথায় কোথায় যদি একটা বড় শক্তিকে সবসময় এরকম করতে থাকেন, দেখেন ইন্ডিয়াতে যে আমি বলছিলাম আপনাকে যে ভারতে যে এই যে রাশিয়ান সৈন্য নামছে, যে চুক্তিটা হচ্ছে রেলোস চুক্তি। হ্যাঁ, এই চুক্তিটার নাম হচ্ছে আপনার রাশিয়া, এটা হলো রেলোস এগ্রিমেন্ট। এটা হচ্ছে 3000 সৈন্য রাশিয়ার নামবে ভারতে,
আচ্ছা, 5টা যুদ্ধ জাহাজ থাকবে, জঙ্গি বিমান থাকবে। তো ভারত তো এত বড় একটা দেশ, ভারতের সেনাবাহিনী তো বিশাল। এতদিন তো আমরা বলে এসছেন, ভারত বলে এসছে, আমাদের কতগুলো মানে বুদ্ধিজীবী সাংবাদিক বলে এসছে যে ভারতের সামরিক শক্তি মানে একেবারে পৃথিবী ছেয়ে গেছে। রাশিয়ান সৈন্য আনতে হয় কেন? ভারত কি চিল্লাচ্ছে? ভারতের সাংবাদিকরা চিল্লাচ্ছে? তার কারণ এটা তার জন্য দরকার, কারণ পাশে অনেক ঘটনা ঘটছে। আমাদেরকে সেগুলো খেয়াল রাখতে হবে, মেনুভার ধন্যবাদ। করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। সময় স্বল্পতার জন্য আর এই আলোচনা এগিয়ে নিতে পারছি না। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।